কার্লো আনচেলত্তি এখন রয়েছে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে, কারণ সেখানে আর্সেনালের মাঠে তারা খেলবে এই উইন্ডোতে, নভেম্বর উইন্ডোতে যে দুটা ম্যাচ রয়েছে তার একটা আসলে সেখানে খেলবেন। মিকেল আর্তেতার সাথে দারুণ একটা ছবি আমরা দেখলাম। এরপরে ম্যাথিয়াস কুনিয়াকে আমরা দেখছি ট্রেনিং সেশনে, বেশ গোছালো একটা ট্রেনিং সেশন হয়েছে। একেবারে ব্রাজিলের যারা ছিলেন, যারা বেশিরভাগই তো ইংল্যান্ডেই খেলেন, ইংল্যান্ড থেকে একেবারে আশপাশ শহর থেকে যোগ দিয়েছেন প্র্যাকটিস সেশনে। আর্সেনালের এই একাডেমির যে মাঠগুলোতে যাদের দেখছি ফুটবল, তারা যখন ঢুকলেন একটা ভিডিও দেখছিলাম যে সবার সঙ্গে একটা বেশ হ্যান্ডশেক সাক্ষাৎ সেরেছেন কার্লো আনচেলত্তি, ডন কার্লো যাকে বলা হয় আমরা, রদ্রিগো, যাদেরকে পুরনো যে শিষ্যরা আছেন তারাও বেশ ভালোভাবেই তার সঙ্গে সাক্ষাৎটা সেরেছেন। আর ব্রাজিলের সামনে যে চ্যালেঞ্জটা আসলে 39 জন প্লেয়ার্স, নাম্বারটা একটু এদিক ওদিক হতে পারে, 39 জন প্লেয়ার্স ব্রাজিলের ন্যাশনাল টিমে চান্স পেয়েছে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে। আপনার এই যে 6টা ম্যাচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খেললো, সেখানে 3টা ম্যাচ ব্রাজিল জিতেছে। এর মাঝখানে তিনি 39 জন প্লেয়ারকে ডেকেছেন। এইবারের স্কোয়াডটাতেও তো আমরা দেখলাম নতুন নামও আসলে রয়েছে, কারণ আপনি যদি খেয়াল করেন, আপনি যা এক্সপেরিমেন্ট করতে চান আপনি করতে চাইবেন এই উইন্ডোতেই, কারণ মার্চ উইন্ডোতে যে আপনি নতুন করে কোনো এক্সপেরিমেন্ট করতে চাইবেন না। মার্চ উইন্ডোটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট উইন্ডো। হ্যাঁ, তো ওই সময়টা আপনি চাইবেন হচ্ছে আপনার দলটা মোটামুটি দাঁড়িয়ে গেছে, ওদেরকে আমি হচ্ছে ওই মার্চ উইন্ডোতে কিভাবে কি করে ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট অফিসিয়াল উইন্ডোতে আমি সেই জিনিসটা দেখব। এবং সেই জিনিসটাই কিন্তু হচ্ছে ব্রাজিলের ফুটবলাররাও জানেন, যাদেরকে নতুন নতুন ডাকা হয়। যেমন এই দলটাতেও আমরা দেখলাম হচ্ছে কি আপনার নতুন করে একজন লেফট ব্যাককে ডাকা হয়েছে, বাহিয়াতে যিনি খেলেন, ভালো একটা সিজন তিনি আসলে কাটিয়েছেন। এই জায়গায় আনচেলত্তির একটা আপনার প্লাস পয়েন্ট কি, উনি ব্রাজিলিয়ান লিগটাকেও কিন্তু প্রেফার করছেন। আপনি যদি হচ্ছে গিয়ে খেয়াল করেন যে ভিতর রকেকে তিনি হচ্ছে গিয়ে আবারও এই দলটার মধ্যে ডেকেছেন। এখন ব্রাজিলের এই দলে তো আপনার বেশ কিছু ইকুয়েশন আসলে আনচেলত্তিকে মেলাতে হবে। ফুলব্যাক আপনার আসলে কারা হবে, যে আপনি এই উইন্ডোতেও যদি দেখেন সেখানে হচ্ছে আপনার ফার্স্ট চয়েস ফুলব্যাক ভ্যান্ডারসন যদি হয়, ভ্যান্ডারসনকে আপনি এই উইন্ডোতে আপনি পাচ্ছেন না, কারণ তার ইনজুরি রয়েছে। সুতরাং ওই জায়গাও তো আপনি আসলে দেখবেন কে ফিট। আর আনচেলত্তির জন্য যে টাস্কটা এত কঠিন, কারণ ব্রাজিলে এত কোয়ালিটি ফুটবলার্স অ্যাটাকিং পজিশনে তো আছেই ওই কম্পিটিশনটা। জোয়াও পেদ্রো, এস্তেভাও, তারা নতুন এডিশন, মানে কাকে রেখে কাকে খেলাবেন, একটা সঠিক কম্বিনেশন আনচেলত্তিকে খুঁজতে হবে। আর মেইন 11টা হয়তো এখনই বুঝবেন না, কিন্তু ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচের পরেই হয়তো তার এই ডিসিশনটা নিতে হবে যে আমার এই 11টা বেস্ট। ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচের পর, হ্যাঁ, দ্যাট মিনস মূল মঞ্চে যেই হচ্ছে তার ডিসাইডটা করতে হবে। এটা আমার একটা অবজারভেশন, আমার মনে হচ্ছে পার্সোনাল অবজারভেশন, অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন। আমার মনে হচ্ছে আর্জেন্টিনা যখন 2022 বিশ্বকাপটা খেললো, খেয়াল করেন 2022 বিশ্বকাপের ফার্স্ট ম্যাচটা আর্জেন্টিনা হারলো, এর পরের ম্যাচটা কিন্তু অনেকগুলো পরিবর্তন ছিল। স্কালোনি বুঝে গেছেন যে আমার সৌদি আরবের সঙ্গে ম্যাচটা হারার পরে আমার এই পজিশনে এই প্লেয়ারের বদলে এই 2 জন প্লেয়ার বা এই 3 জন প্লেয়ার ভালো ফিট করছে এই মুহূর্তে। তিনি এক ম্যাচ পরে একটা ব্রেভ ডিসিশন নিয়েছেন, আর সেটার ফল কিন্তু আর্জেন্টিনা পেয়েছে 2022 বিশ্বকাপে। এনজো ফার্নান্দেজ কিন্তু ফার্স্ট ম্যাচে সৌদি আরবের এগেনস্টে স্টার্টিং ইলেভেনে ছিলেন না। হ্যাঁ, মেক্সিকোর এগেনস্টেও তো তিনি মনে হয় বেঞ্চ থেকে স্টার্ট করেছিলেন, তারপর থেকে কিন্তু এনজো ফার্নান্দেজ স্টার্টিং ইলেভেনে, মানে ওই মূল মঞ্চে যে তখন হচ্ছে ওই কাজটা আলটিমেট ডিসিশনটা আসলে নিতে হয়। তো ওই ডিসিশনগুলোর পেছনেও তো ধরেন উনি যে এনজোকে নামিয়েছেন, ব্যাক অফ দ্য মাইন্ড কি কাজ করেছে, এনজোকে দিয়ে আমি আমার এর আগের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে বা প্র্যাকটিস ম্যাচগুলোতে আমি এই জিনিসগুলো পারি, আচ্ছা লেটস সি সে হচ্ছে ওয়ার্ল্ড কাপে কি করে। ব্রাজিলের তো আপনার ওই জায়গাটায় আনচেলত্তির সময়ও তো আসলে বেশি না, বেশি দিন তিনি আসলে পান না। আপনি যদি বলেন ওয়ার্ল্ড কাপের আগে 1 বছরের মতো, 1 থেকে 1 বছর একটু বেশি সময় আলটিমেটলি তিনি এই জায়গাটায় পেয়েছেন। আপনার হচ্ছে ওই ডিফেন্সের ইকুয়েশন আপনার মেলাতে হবে, আপনার দলে ওই লেফট ব্যাককে সেইটা আপনার মেলাতে হবে। আমরা দেখলাম অ্যালেক্সান্দ্রোকে ডাকা হয়েছে, অ্যালেক্সান্দ্রোকে দিয়ে কি আসলে এই উইন্ডো খেলানো হবে, নাকি হচ্ছে গিয়ে আপনি এই জায়গায় কাই হেনরিককে আপনি দেখবেন, যে কাই হেনরিককে বেশ ক্লাস 2টা না 3টা কলাপে উনি দেখলেন। ইনফ্যাক্ট হচ্ছে নতুন প্লেয়ারটাকেও তো ডেকেছেন ওই বাহিয়ার থেকে, কি জানি না, আমি তার নামটা ভুলে গেছি, লেফট ব্যাক সুজো এক্স্যাক্টলি, তাকে ডাকা হয়েছে ওই জায়গাটার মধ্যে। একই সাথে হচ্ছে গিয়ে আপনার দেখতে হবে এই ভিতর রকেকে যে আপনি ডাকলেন, বেশ ভালো একটা সিজন তিনি হচ্ছে গিয়ে এই মুহূর্তে কাটাচ্ছেন। ওই জায়গাটায় আলটিমেটলি কি হবে, যে আপনি যদি খেয়াল করেন যে ম্যাথিউস কুনিয়া রয়েছেন, জোয়াও পেড্রো রয়েছেন, তাদের সাথে কি
কোড দিয়ে ওই জায়গাটায় তিনি ফিক্স হতে পারবেন কিনা। রিচার্লিসনের জন্য আসলে এটা একটা সুযোগ। রিচার্লিসন লিগে আমরা দেখলাম হচ্ছে লাস্ট ম্যাচে তিনি গোলও করলেন, তো ন্যাশনাল টিমে সেই ফর্মটা তো রিচার্লিসনকেও ক্যারি করতে হবে, নাহলে ওই স্টারডাস্ট ফ্রন্ট লাইনে আপনি কাকে রেখে কাকে বাদ দেবেন, এই জিনিসগুলো আসলে এই যে তিউনিসিয়া আর সেনেগালের এগেইনস্টে ব্রাজিলের ম্যাচ রয়েছে সেই জিনিসটা আসলে বাজিয়ে দেখতে চাইবেন কার্লো আনচেলত্তি। আর ওই আক্রমণ ভাগের প্রতিযোগিতাটা যত বেশি, আপনার সেন্টার ব্যাকস আছে অনেকগুলো ভালো সেন্টার ব্যাক ধরুন গ্যাব্রিয়েল মাগালাস একেবারে ধরে রাখতে পারেন, এইডার মিলিতাও, আপনার এটা নিয়ে কোনো টেনশনই মার্কিনিওস আনচেলত্তিকে। আর কিন্তু সেন্টার মিডফিল্ড নিয়ে কিন্তু কিছুটা হলেও আনচেলত্তিকে একটা ডিসিশনে পৌঁছাতে হবে। ক্যাসিমিরো আছেন, কিন্তু ইজ ক্যাসিমিরো, হ্যাঁ ফ্যাবিনিওকে ডাকা, সেটাই বলছিলাম আমি। ক্যাসিমিরো যে 2022 সালে দলের ফার্স্ট চয়েস ছিলেন, ফ্যাবিনিও তখন সাপোর্ট দিচ্ছিলেন ক্যাসিমিরোকে, ফ্যাবিনিওকে ডাকা হয়েছে। 3 বছর পরে ফ্যাবিনিও এই ব্রাজিল ন্যাশনাল টিমে চান্স পেয়েছেন। তার মানে আনচেলত্তি এমন একটা সিস্টেম দাঁড় করাতে চাচ্ছেন যে আমার পসিবল যত ধরনের স্ট্রেংথ আছে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে যারা খেলছেন সবাইকে একত্র করে আমি একেবারে এক্সিলেন্সের বেসিসে একটা ভালো একাদশ নিয়েই ওয়ার্ল্ড কাপে যাব। কারণ মানে আনচেলত্তি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। মানে ব্রাজিলকে যদি বিশ্বকাপ 2026 কেউ জেতাতে পারতেন, এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে আনচেলত্তি ছাড়া ভালো ফিগার আর কেউ নাই সেই লিস্টে। মানে তার মতো ইনফ্লুয়েন্সিয়াল ফিগার, তার মতো তার যে পার্সোনালিটি, এইসব বড় বড় প্লেয়ারকে হ্যান্ডেল করার যে ক্ষমতাটা, এটাই তো তার আছে, তার এক্সপিরিয়েন্সটাও আছে। ভিনিসিয়াস জুনিয়র বলেন, রদ্রিগো বলেন, এতগুলো প্লেয়ারের মাঝখানে একটা ভালো একাদশ তারের বাছাই করতে হবে। প্লাস ফ্যাবিনিও ডাক পেয়েছেন। সেন্ট্রাল মিডফিল্ডটা কিন্তু খুবই পিভোটাল একটা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে। আপনার যদি ভালো একটা দুটো সেন্টার মিড থাকে, ওইটা পুরো ওয়ার্ল্ড কাপে 7-8টা টানা ম্যাচে আপনাকে এমন সার্ভিস দিবে, এমন অ্যাডভান্টেজ দিবে, এটা আসলে মানে ভেঙে বলার কিছু নেই। 2018 বিশ্বকাপের কথা যদি ধরেন, এনগোলো কান্তে ফ্রান্সের পিভোটাল রোল প্লে করেছেন। 2022-এ আমার মতে এনজো ফার্নান্দেজ, অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এনজো ফার্নান্দেজ 2022-এ বিশ্বকাপে আর্জেন্টিনার একটা মিসিং পিস ছিল আমার মনে হয়েছিল। আর 2026-এ এসে যদি ব্রাজিল ওয়ার্ল্ড কাপের একটা অন্যতম দাবিদার হিসেবে ফাইনাল টার্গেট করে এগোতে চায়, তো তাদের সেন্ট্রাল মিডটা কে হবেন? ইজ ক্যাসিমিরো না ফ্যাবিনিও? এই ডিসিশনটাও আসলে আনচেলত্তিকে নিতে হবে। ক্যাসিমিরোকে তো এখন পর্যন্ত হচ্ছে কার্লো আনচেলত্তি আসার পর মনে হচ্ছিল ফার্স্ট চয়েস তিনি। ফ্যাবিনিওকে রাখা হয়েছে, আপনার সেম প্রোফাইলের আরেকটা প্লেয়ারকে তো আপনার ওয়ার্ল্ড কাপে গেলে আসলেই দরকার পড়বে। আপনি ব্রুনো গিমারেসকে আপনি এই দলটায় আছে, জোয়েলিংটন আপনার এই দলটার মধ্যে আছে, তো এই জিনিসগুলো আসলে কার্লো আনচেলত্তিকে মার্চের মধ্যেই ফিক্স আপটা করতে হবে। তো এই যে দেখেন এতগুলো প্লেয়ার যে হচ্ছে ব্রাজিলের দলে নতুন নতুন করে ডাক পাচ্ছেন ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে, তাদের উপরও তো মনে হয় একটা চাপ আসলে জিনিসটা আসলে চলে যায়। কারণ ওয়ার্ল্ড কাপ, ব্রাজিলকে প্রতিনিধিত্ব করা, এই সব কিছু নিয়ে কাই এনরিক, যাকে হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে লাস্ট 2টা কলাপে তিনি ছিলেন, তিনি যেই জিনিসটা বলছেন যে দলে সুস্থ প্রতিযোগিতা আছে, মানে কে খেলবেন কে খেলবেন না এটা নিয়ে ফুটবলারদের মধ্যে কোনো ঝামেলা আসলে নাই। কোচ অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন, স্কোয়াডও অনেক রোটেট করছেন। আমার জন্য টানা জাতীয় দলে ডাক পাওয়াটা গুরুত্বপূর্ণ। 5-10 মিনিট সময় পেলেও মাঠে সর্বোচ্চটা দিব, কোচরা ট্রেনিংয়ে সব কিছুই খেয়াল করে। এবং আমি আপনার এই নভেম্বর উইন্ডোতে আরেকটা জিনিস দেখার জন্য একটু অপেক্ষায় আছি, সেটা ব্রাজিলের দলে এডারসন অনেক দিন ধরে আপনার খেলেন না, সেই এডারসনকে ডাকা হয়েছে। অ্যালিসন যেহেতু ইনজুরিতে রয়েছেন, অ্যালিসন যখন হচ্ছে গিয়ে আপনার ইনজুরিতে পড়লেন, এরপর দেখলাম ব্রাজিল এক এক ম্যাচে আসলে এক একজন গোলকিপারকে দিয়ে তারা ট্রাই করে। এখন সামনের ওয়ার্ল্ড কাপের আগে ডেফিনেটলি আপনি চাইবেন অ্যালিসনের পর সেকেন্ড গোলকিপারটা সেটা হলো এডারসনই হোক। হ্যাঁ, এডারসন আসলে মানে যেই ধরনের ইনজুরির যেই সংখ্যাটা বা দিনের সংখ্যাটা যে বাড়ছে আপনার এই কি বলে অ্যালিসন, নামটা ভুলে অ্যালিসনের ইনজুরিতে, সেই জন্যই কিন্তু এডারসনের কপালটা খুলে গেছে। আর এডারসন কত দূর খেলবেন কিনা বা এই ট্রান্সফার এই ইন্টারন্যাশনাল উইন্ডোতে তো এডারসন থাকছেন না দলে, কিন্তু সামনের যদি প্ল্যান হিসেব করি 2026 বিশ্বকাপে, তাহলে কি থাকছেন নাকি আমি কি একটু ভুলে ফেললাম? অ্যালিসন থাকছেন না, এডারসনকে কিন্তু রাখা হয়েছে এই নভেম্বর উইন্ডোর জন্য। তো ওটাই ধারণা করা হচ্ছে যে আপনার এডারসন এবং বেন্তো এই দুজনকে হয়তোবা আপনার 2টা ম্যাচে কার্লো আনচেলত্তি তিনি বাজিয়ে দেখবেন। এডারসনের তো আপনার আনচেলত্তির অধীনে এই প্রথম তিনি ডাক পেলেন, ইনজুরিতে ছিলেন, ম্যানচেস্টার সিটিতেও রেগুলার ছিলেন না, এই কারণে আসলে তার জায়গাগুলো হয়নি। যখন তিনি হচ্ছে গিয়ে ক্লাবটা চেঞ্জ করলেন এবং সেই জায়গা থেকে তিনি তো এরপর আমরা দেখলাম ফেনারবাচেতেই আপনার চলে গেলেন, তো ওইখানে যাওয়ার পর তিনি কিন্তু রেগুলারলি খেলছেন। সুতরাং কার্লো আনচেলত্তির মাথায়ও আসলে ওইটা রয়েছে,
অ্যালিসন, এডারসন, এই দুজনকেই আমার লাগবে। হ্যাঁ, আচ্ছা সরি, আমি গুলিয়ে ফেলেছিলাম। অ্যালিসনের পরে ফার্স্ট চয়েস এডারসন, তারপরের দুজন নিয়ে আর কি। হ্যাঁ, ওই জায়গায় আপনার বেন্তো থাকতে পারেন, হুগো সুজা, তাকে হচ্ছে আমরা লাস্ট ম্যাচে দেখলাম। তবে লাস্ট ম্যাচ যেহেতু আপনার তিনি এখন ইনজুরিতে রয়েছেন, লাস্ট ম্যাচ তো জাপানের এগেইনস্টে ম্যাচটায় খুব বাজে গেছে, সুতরাং ওইটারও কিছুটা দায় আছে এইবারের উইন্ডোতে না থাকা, যদিও মেইনলি তিনি ইনজুর্ড। সুতরাং এই ইকুয়েশনগুলো কার্লো আনচেলত্তি আপনার এই যে নভেম্বর উইন্ডোতেই তার মাথায় তিনি সেট করে ফেলতে চাইবেন 26 সদস্যের আমি দল দিব, এই 30 জন হচ্ছে গিয়ে আমার মেইন টার্গেট, এই 30 জনকে দিয়েই আমি হচ্ছে গিয়ে মার্চ উইন্ডো খেলাবো, এই 30 জনকে দিয়েই আমি ওয়ার্ল্ড কাপের মধ্যে হচ্ছে যাওয়ার জন্য এই 26 জন সিলেক্ট করবে। ইনফ্যাক্ট আপনার আনচেলত্তিকে তো রিসেন্টলি নেইমারকে নিয়েও কথা বলতে হয়েছে, সেখানে নেইমারকে নিয়েও তো তিনি বলেছেন তিনি নেইমারকে এখন আর ওই উইংয়ে চান না, কারণ নেইমারের বয়স হয়েছে, একটু ইনজুরি প্রোন প্রবলেম তাকে ফেস করতে হচ্ছে, তাকে সেন্ট্রালি চান, রাইট? অবশ্যই সেন্ট্রালি চান, কারণ নেইমারের যে স্কিল সেট আছে, নেইমার যদি সেন্টার পজিশন থেকে অপারেট করেন, তার যে পাসিং রেঞ্জ আছে, তার যে শুটিং রেঞ্জ আছে, তো নেইমারই তো আসলে পারফেক্ট ফিট ফর দ্য নাম্বার 10 যদি হিসেব করেন ব্রাজিল টিমে। কিন্তু নেইমার সেই ডাকটা পাবেন কি না সেটা এখনও অনিশ্চিত। সান্তোসের অবস্থাও খুব বেশি ভালো না, তবে নেইমারকে সান্তোস রাখবে এই আশ্বাস সান্তোস দিয়ে দিয়েছে যে নেইমার থাকছে। যদি দল রেলিগেশনও হয়ে যায়, রেলিগেটেডও হয়ে যায় ব্রাজিলের প্রথম ডিভিশন থেকে, তারপরও নেইমারই থাকছেন সান্তোসে। মানে মেইন যেই চ্যালেঞ্জটা এখন হচ্ছে নেইমারের জন্য, নেইমার যদি ফিট থাকেন তাহলে তাকে নিয়ে হয়তো বা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলতে চাবে, কারণ নেইমার ফিট থাকা অবস্থায় কি কি করতে পারেন সেটা আসলে সবাই দেখেছে এবং সবাই জানে। দেখা যাক কেমন যায় ব্রাজিলের এই নভেম্বরের ফিফা উইন্ডোটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.